সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের কাজন স্যার, তোমাদেরকে আজকে আমি হিসাব বিজ্ঞানের নগদান বই পড়াবো। তোমরা একটু ভালো করে দেখবা নগদান বই কেমনে করে। আগে আমরা প্রশ্নটা বুঝি, প্রশ্নের মধ্যে আমাদেরকে কি চাইছে, কি করতে হবে সেটা একটু বুঝে নিই। প্রশ্ন বলা আছে, জনাব হাবিব একজন ব্যবসায়ী 2019 সালের জানুয়ারি মাসে তার ব্যবসায়ের নিম্নলিখিত লেনদেনগুলো সংগঠিত হয়, সেগুলো থেকে নগদান বই তৈরি করো। জানুয়ারি 1 তারিখ নগদ উদ্বৃত্ত 30,000 টাকা। মনে রাখবো, উদ্বৃত্তের কখনো জাবেদা হয় না। নগদ উদ্বৃত্ত নগদান বইয়ের ডেবিট পাশে বসবে। 1 গড়া হোক, 2 গড়া হোক, 3 গড়া হোক, নগদান বইয়ের ডেবিট পাশে বসবে। ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত দেখা থাকলে তবে অবশ্যই 2 গড়া বা 3 গড়া, 2 গড়া বা 3 গড়ার ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি দিয়ে ব্যাংক জমাতিরিক্ত লিখতে হবে। 4 তারিখ শফিকের নিকট থেকে 5% কারবারি বাট্টায় 10,000 টাকার পণ্য ক্রয়। তাহলে কারবারি বাট্টা কখনো নগদান বইতে আসে না, বাকি টাকাটা আসবে। এখানে আরো বলছে শফিকের নিকট থেকে ক্রয়, নগদ বা চেক কিছুই বোঝা যাচ্ছে না, কিছু বলে নাই, মানুষের নাম উল্লেখ আছে, তাহলে সেটা অবশ্যই বকেয়া। বলছে শফিকের নিকট 5% কারবারি বাট্টায় 10,000 টাকার পণ্য ক্রয়, এটা বকেয়া। তাহলে সেটা জাবেদা কি? ও কারবারি বাট্টা হিসেব করি, হিসাবের খাতা থেকে বাদ দিয়ে বাকিটা লিখতে হবে। 10,000 টাকার 5%, 10,000 টাকা থেকে 5% বাদ দিয়ে তাহলে হচ্ছে 500 টাকা। 10,000 টাকা 5% বাদ দিয়ে 500 টাকা, 500 টাকা বাদ দিয়ে আর হচ্ছে 9,500 টাকা। জাবেদা হয়েছে কি? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার শফিক হিসাব ক্রেডিট 9,500 টাকা। ওই কারবারি বাট্টাটা কিছু হবে না। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার শফিক ক্রেডিট। 12 তারিখ কি বলছে দেখি। সুমনের নিকট 12,000 টাকা পণ্য বিক্রি করে 8,000 টাকার একটি চেক পাওয়া গেল। পণ্য বিক্রি করছি 12,000 টাকা, 8,000 টাকার চেক পাইছি। তাহলে বাকি 4,000 টাকা কখনো বাট্টা নয়। বাট্টা হলে স্পষ্ট বাট্টা লেখা থাকবে, অথবা পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে লেখা থাকবে। এখানে পণ্য বিক্রি করছি 12,000 টাকার, চেক পাইছি 8,000 টাকা, তাহলে বাকি 4,000 টাকা বকেয়া। এখন দেখো এটা জাবেদা কি হবে। চেক পাইছি ব্যাংক হিসাব ডেবিট, বাকি 4,000 টাকা বকেয়া, সেজন্য দেনাদার সুমন হিসাব ক্রেডিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। 12,000 টাকা পণ্য বিক্রি করছে, বিক্রয় হিসাব ক্রেডিট 12,000 টাকা। নগদান বইতে কি হবে? নগদান বইতে 8,000 টাকার আমরা একটা চেক পাইছি, তাহলে 8,000 টাকার এগেনিস্টে আমাদেরকে লিখতে হবে, ওই 4,000 টাকা লিখতে হবে না। চেক পাইছি, ডেবিট পাশে ব্যাংকের ঘরে টাকা বসবে, লিখতে হবে বিক্রয় বাবদ পাইছি, লিখতে হবে বিক্রয় হিসাব। এবার 15 তারিখ, 15 তারিখ বলছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 5,000 টাকা। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে নগদ টাকা উঠেছি 5,000 টাকা। তাহলে সেটা কোত্থেকে উঠেছি? নগদ টাকা আমি কোত্থেকে উঠেছি? নগদ টাকা উঠেছি ক্যাশ থেকে, আমার ক্যাশ বক্স থেকে আমাকে 5,000 টাকা আমি উড়ে ফেলছি। এবং পণ্য উত্তোলন করছি 2,000 টাকা, 2,000 টাকার পণ্য উত্তোলন করছি। তাহলে 2,000 টাকা যেহেতু পণ্য উত্তোলন করছি, সেটা কোত্থেকে? সেটা প্রতিষ্ঠান থেকে। তাহলে পণ্য উত্তোলনের জাবেদা কি? উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। নগদ টাকা উঠাইছি, সেটা জাবেদা কি? ব্যক্তিগত প্রয়োজন বলছে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। এই 5,000 টাকাটা নগদান বইতে আসবে, এটা নগদান বইতে আসবে না। কারণ যেসব জাবেদায় নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব এর যে কোনো একটা, নগদান হিসাব অথবা ব্যাংক হিসাবে যে কোনো একটা ডেবিট বা ক্রেডিটে নাই, সেটা নগদান বইতে আসে না, বাকি সব আসে। আবারও বলতেছি, যেসব জাবেদায় নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব এই দুটির যে কোনো একটা ডেবিট অথবা ক্রেডিট ফাঁসে নাই, সেটা নগদান বইতে, সেই জাবেদাটা নগদান বইতে আসবে না। আচ্ছা, ব্যাংক থেকে উত্তোলন 6,000 টাকা, ব্যাংক থেকে উত্তোলন 6,000 টাকা, এটা হচ্ছে কন্ট্রা। কন্ট্রা এন্ট্রি মানে কি? যেসব জাবেদায় নগদ এবং ব্যাংক এই দুইটাই থাকবে, এবং দুইটাই একটা ডেবিট একটা ক্রেডিটে থাকবে, সেটা হচ্ছে যে কন্ট্রা এন্ট্রি। তার মানে ক্যাশবক্স থেকে টাকা উঠাইয়া ব্যাংকে জমা দিয়ে, অথবা ব্যাংক থেকে টাকা উঠাইয়া ক্যাশবক্সে আনলে, সেটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি দুইটা, ক্যাশ থেকে টাকা উঠায় ব্যাংকে নিছে, অথবা ব্যাংক থেকে টাকা উঠায় ক্যাশে আনছে। সেটা জাবেদা নগদান হিসাব যদি জমা দিই, ব্যাংকে যদি জমা দিই, ব্যাংক হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। ব্যাংক থেকে যদি উঠাই, তাহলে হবে নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট। এখানে বলছে ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংক থেকে উঠাইছি, তাহলে নগদান, আমাদের ব্যাংক থেকে উঠেছি, নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট। নগদে টাকাটা জমা হয়েছে, নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট। এখন আরেকটা জিনিস মনে রাখবা, এরকম কত এখানে যেমন বলে দিছে হাবিবের ব্যক্তিগত প্রয়োজনে মোট উত্তোলনের পরিমাণ কত, এটি উত্তোলন নয়, এটাকে গোনা যাবে না।
উত্তোলন বলে গণ্য হবে যে কোথায় ব্যাংক থেকে টাকা উড়াইয়ে ঘরে নিয়ে গেলে সেইটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে হলে এটা এখানে ব্যক্তিগত উত্তোলন বলছে, ব্যক্তিগত উত্তোলন মানে এটা তো ব্যক্তিগত উত্তোলন নয়, সেটা এখানে আসবে না। তাই আবার আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে একটা জানি দেখো জীবন বিমার প্রিমিয়াম প্রদান 7,000 টাকা, সেটাও ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন, সেটা উত্তোলন হিসেবে গণ্য হবে। আয়কর প্রদান সেটা উত্তোলন হিসেবে গণ্য হবে। এই যে পণ্য উত্তোলন সেটা উত্তোলন হিসেবে গণ্য হবে। তাহলে যদি ব্যক্তিগত জায়গায় থাকে সেটাও হবে, পণ্য উত্তোলন হবে, আয়কর প্রদান হবে, জীবন বীমা প্রিমিয়াম হবে, আর ব্যক্তিগত জায়গায় থাকলে সেটা হবে এই ব্যক্তিগত উত্তোলন। এখন কইছে আবিদের নিকট বিক্রয়, আবিদ নামে একজন মানুষের কাছে বিক্রি করছে, তাদের নগদ যেখানে চেকও যেখানে, তাদের ক্রয় বিক্রয়ের সময় যদি শুধু নাম লেখা থাকে, নগদ অথবা চেক কিছুই লেখা না থাকে, বা তখন সেটা হবে যে বকেয়া বলে ধরে নিতে হবে, এটা বকেয়া। এটা যাবত হয়েছে কি বিক্রি করছি দেনাদার আবিদ ডেবিট বিক্রয় ক্রেডিট, এই জাবেদাটাতে নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব ডেবিট ক্রেডিটের কোনো কাজটাতেই নেই, সেজন্য সেটা 2 গড়া বা 3 গড়া 1 গড়া কোনো গড়া নগদানে আসবে না। জীবন বীমা প্রিমিয়াম নিয়ে আলোচনা করছি। জীবন বীমা প্রিমিয়াম মানে হচ্ছে যে কি মালিকের জীবনের জন্য বিমার যেটা প্রিমিয়াম, যে টাকাটা দিছে জীবনের ক্ষতিপূরণের জন্য যে টাকাটা দিছে সেটা হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম। সেটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে দিছে, সেটা ব্যক্তিগত খরচ, সেজন্য উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট। এখন আমাদের বলছে জনাব হাবিবের ব্যক্তিগত উত্তোলনের পরিমাণ কত, তাই ব্যক্তিগত উত্তোলনের পরিমাণ ভাবছি যে 3টে। একটা হচ্ছে নগদ উত্তোলন 5,000 টাকা এটে, একটা হচ্ছে পণ্য উত্তোলন 2,000 টাকা এটে, আর একটা হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম প্রদান। মোট 3টে। তাহলে আমি আবারও বলতেছি, ব্যক্তিগত উত্তোলন হইতে পারে কি আয়কর প্রদান, জীবন বীমার প্রিমিয়াম প্রদান, পণ্য উত্তোলন, নগদ উত্তোলন, এই সাইডটা, এই সাইডটা এখানে 3টে আছে। 3টে যোগ করি, একটা 5,000, একটা 2,000, একটা 7,000, 3টে যোগ করি মোট 14,000। এবার কত বলছে জনাব হাবিবের যে লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না সেগুলোর জাবেদা দাও। আচ্ছা, নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না, উদ্বৃত্ত নগদান বইতে আসবে, ব্যাংক জমাতিরিক্ত নগদান বইতে আসবে, সবই নিকট 5% কারবারি বাট্টায় 10,000 টাকার পণ্য ক্রয়, এটা নগদান বইতে আসবে না, কারণ এটা বকেয়া, এটার জাবাদা দিতে বলছে যে এটা নগদান বইতে লিখব না। তো তাহলে সেটার জাবাদা কি হবে, ওই আমি যার বাদা বলছি যে কি ওই কারবারি বাট্টাটা মনে মনে বাদ, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার শফিক হিসাব ক্রেডিট, টাকা 9,500, টাকা 9,500। 12 তারিখ সুমনের নিকট 12,000 টাকার পণ্য বিক্রি করে 8,000 টাকার একটা চেক পাওয়া গেল, তাহলে নগদান বইতে 8,000 টাকা চেক পাইছে, এটা নগদান বইতে আসবে। ওই বাকি যে 4,000 টাকা বকেয়া রয়ে গেল সেটা নগদান বইতে আসবে না, সেটা জাবাদা খতে দিতে বলছে যে। তাহলে আমি পণ্য বিক্রি করছি 4,000 টাকার বকেয়া, সেটা জাবাদা দিতে বলছে যে। দেনাদার সুমন হিসাব ডেবিট বিক্রয় ক্রেডিট, টাকা 4,000, এই দেখো দেনাদার সুমন হিসাব ডেবিট বিক্রয় ক্রেডিট, টাকা 4,000, এই জাবাদাটা দিতে বলছে। এবার 15 তারিখ, 15 তারিখ বলছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 1,000, পণ্য উত্তোলন 2,000। ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, এই নগদ উত্তোলন এটা আসবে ক্যাশ বক্স থেকে টাকা চলে গেছে, কারণ এই জাবাদায় নগদান হিসাব ক্রেডিট, উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট, এই জাবাদাতে নগদান হিসাবটা ক্রেডিট পাশে আছে, সুতরাং সেই 5,000 টাকাটা নগদান বইতে আসবে। কিন্তু পণ্য উত্তোলন এটা এই জাবাদাটাতে নগদান হিসাব বা ব্যাংক হিসাব কোনোটাই নেই ডেবিট ক্রেডিটে, সুতরাং সেটা এখানে লিখতে হবে, সেটা নগদান বইতে আসবে না। জাবাদ হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় ক্রেডিট। যে কোনো কারণে ব্যবসা প্রতিষ্ঠান থেকে পণ্য যদি আউটগোয়িং হয় বা চলে যায়, তখন ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হয়। যেমন আগুনে পুড়ে গেছে, ক্রয় হিসাব ক্রেডিট। মনি নিজে কলম খাতা নিজে ব্যবহার করছি পণ্য হিসাবে, পণ্য থেকে, তখন সেখানেও ক্রয় হিসাব ডেবিট। তারপর মানুষকে খাওয়াইছে, আপ্যায়ন করাইছি, সেটাও বিজ্ঞাপন হিসাবে ডেবিট, ক্রয় ক্রেডিট। বিজ্ঞাপন হিসাবে যদি খাওয়াই থাকি তাহলে বিজ্ঞাপন ডেবিট, ক্রয় ক্রেডিট। তাহলে চুরিয়ে গেছে তাও ক্রয় ক্রেডিট, পণ্য চুরিয়ে গেছে ক্রয় হিসাব ক্রেডিট হবে। যদি পণ্য আগুনে পুড়ি গেছে ক্রয় হিসাব ক্রেডিট। যে কোনো কারণে পণ্য আউটগোয়িং হলে, বিক্রয় ছাড়া অন্য কোনো কারণে পণ্য আউটগোয়িং হলে ক্রয় হিসাব ক্রেডিট হবে। 20 তারিখ ব্যাংক থেকে উত্তোলন 6,000 টাকা, আমি আগেও বলছি এটা হচ্ছে কন্ট্রা। তাহলে কন্ট্রা কীভাবে করব, কন্ট্রা হয়েছে যে কি কন্ট্রা করার নগদান বইতে কন্ট্রা করার একটা সিস্টেম আছে, সেটা ওইখানে করার সময় আমি বুঝাই দেব। আচ্ছা, সেটা জাবাদায় আসবে না। আবিদের নিকট পণ্য বিক্রয় এটা আসবে জাবাদার মধ্যে, কারণ এটা নগদান বইতে আসবে না, সেজন্য জাবাদা দিতে বলছে। যে আবিদের নিকট পণ্য বিক্রয়, দেনাদার বিক্রয় হিসাব ডেবিট, আবিদ হিসাব ক্রেডিট। জীবন বীমার প্রিমিয়াম প্রদান, এটা নগদান বইতে আসবে, কারণ এই জাবাদায় নগদান আছে, সুতরাং এটা এখানে জাবাদা দিতে হবে না। তাহলে আমরা মোট জাবাদা পেলাম 4টা। একটা হচ্ছে কারবারি
বাট্টা বাদে পণ্য বিক্রয় ৯,৫০০ টাকার সেটা ক্রয় হিসাব ডেবিট পাওনাদার ক্রয় ডেবিট পাওনাদার শফিক ক্রেডিট শফিক থেকে ৯,৫০০ টাকার পণ্য ক্রয় করছি ওই বাট্টা বাদ দিয়ে কারবারি বাট্টা বাদ দিয়ে ১২ তারিখ পাইছে কি ওই যে বকেয়া ৪,০০০ টাকার পণ্য বিক্রি করছি সেটার জাবেদা ১২ তারিখে দিতে হইবে। তাহলে সেটার জাবেদা কি দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এই যে ৪,০০০ টাকা দেখাইছে। তারপর বলছে ওই পণ্য উত্তোলনের জাবেদা সেটা দিতে হইবে উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট সেটা হয়েছে পণ্য উত্তোলনের জাবেদা। ২৫ তারিখ বলছে আবিদের নিকট পণ্য বিক্রয় ১০,০০০ টাকা বকেয়া সেটার জাবেদা দিতে হবে দেনাদার আবির ডেবিট বিক্রয় ক্রেডিট দেনাদার আবির ডেবিট বিক্রয় ক্রেডিট। এবার হয়েছে গতে বলছে জনাব হাবিবের একটি উপযুক্ত নগদান বই তৈরি করে একটা নগদান বই করতে। তাহলে এখানে আমাকে চিন্তা করতে হবে উপযুক্ত নগদান বই মানে ১ গড়া যে ১ গড়া ২ গড়া যে ২ গড়া ৩ গড়া যে ৩ গড়া তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, কিন্তু আমাকে ব্যাংক জমা থাকতে যেহেতু আছে আমাকে সেটা ২ গড়া করতে হইবে। যদি বাট্টা থাকতে তাহলে ৩ গড়া করতে হইবে, আমাকে করতে হইবে ৩ গড়া। আমার যদি মন চাই আমি ১ গড়া করে যাম হবে না, কারণ আমি বাকি সব এন্ট্রিগুলো আমাকে উঠাইতে হবে তো। আচ্ছা এখন দেখো কিভাবে নগদান করতেছে। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম কি এখানে নগদ বাট্টা নেই কারবারি বাট্টা আছে, নগদ বাট্টা না থাকলে তাহলে সেটি হবে ২ গড়া। ২ গড়া নগদান বই করার সময় ডেবিট ফাঁসে হবে ৬টা গড় ক্রেডিট ফাঁসে ৬টা গড়। তারিখ বিবরণ ৫২ নং খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা। তারিখ বিবরণ ৫২ নং খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা। আচ্ছা এবার ব্যালেন্স নগদ উদ্বৃত্ত এত টাকা ব্যাংক জমা থাকতে হয়। নগদ উদ্বৃত্ত মানে আমার ক্যাশ বক্সে এত টাকা জমা আছে সেটা ডেবিট ফাঁস দিচ্ছে ব্যালেন্স বিডি ৩০,০০০ টাকা উদ্বৃত্ত ৩০,০০০ বসে তো হচ্ছে ব্যাংক জমাতে তো সবসময় ক্রেডিট ফাঁসে লিখতে হবে ব্যালেন্স বিডি দিয়ে ব্যালেন্স বিডি ২০,০০০ টাকা সেটা ২ গড়া হোক ৩ গড়া হোক। আচ্ছা তারপর ৭ তারিখ শফিকের নিকট এত পার্সেন্ট কারবারি বাট্টা পণ্য ক্রয় এটা নগদান বইতে আসবে না জাবেদা বলছে সেটা বাদ। সুমনের নিকট ১২,০০০ টাকা পণ্য বিক্রি করে ৮,০০০ টাকা চেক পাইছি ওই শুধু ৮,০০০ টাকাটা আসবে যে ৪,০০০ টাকা পাইছি ডেবিট ফাঁসে হবে। কি বাবদ পাইছি বিক্রি বাবদ পাইছি এই যে ১২ তারিখ বিক্রয় বাবদ পাইছি চেক পাইছি ৮,০০০ টাকা ৮,০০০ টাকা ব্যাংকের ঘরে। ১৫ তারিখ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন এত টাকা এটা আসবে নগদান বইতে ব্যক্তিগত প্রয়োজনে ১,০০০ টাকার নগদ উত্তোলন। তাহলে উত্তোলন মানে টাকা ক্যাশ টাকা চলে গেছে ক্রেডিট ফাঁসে চলে গেছে ক্রেডিট ফাঁসে। ১৫ তারিখ দেখো ১৫ তারিখ ক্রেডিট ফাঁসে উত্তোলন হিসেব ডেবিট ৫,০০০ টাকা চলে গেছে ৫,০০০ টাকা ক্রেডিট ফাঁসে। তারপর ওই পণ্য উত্তোলনটা আসবে না ব্যাংক হতে উত্তোলন ৬,০০০ টাকা এটা আমি বুঝাই দেবো বলছিলাম। এখানে ব্যাংক থেকে উত্তোলন ব্যাংকে জমা দেওয়া হলে এই দুইটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। এখানে বলছে ব্যাংক থেকে উত্তোলন ৬,০০০ টাকা সেটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি ২ গড়া বা ৩ গড়া নগদান বইয়ের উভয় ফাঁসে বসবে। সেজন্য সিস্টেম হলেও কি আগে তারিখটা বসিয়ে ফেলা ব্যাংক থেকে উত্তোলন ২০ তারিখ দেখো ডেবিট ফাঁসে ২০ তারিখ তারিখ বসাইছি ক্রেডিট ফাঁসেও ২০ তারিখ তারিখ বসাইছি ব্যাংক থেকে টাকা চলে গেছে সেজন্য ক্রেডিট ফাঁসে ব্যাংকের ঘরে টাকা সব ক্রেডিট মানি চলে যাব ক্রেডিট ফাঁসে ব্যাংকের ঘরে টাকা ২০ তারিখ ক্রেডিট ফাঁসে ব্যাংকের ঘরে টাকা আগে টাকা বসে ফেলবা কন্ট্রাতে সবসময় কন্ট্রাতে আগে টাকা বসে ফেলবা। সেই ব্যাংক থেকে যে ৬,০০০ টাকা চলে গেছে সেটা ক্যাশে এসে ৬,০০০ টাকা জমা হয়েছে ২১ তারিখে ২০ তারিখে ক্যাশে ৬,০০০ টাকা জমা হয়েছে বসাইলাম। তারপর দুটোই পাশে দুইটা সি লিখলাম খতিয়ান পৃষ্ঠে। তারপর টাকা যেহেতু নগদের ঘরে বসছে বিবরণের ঘরে ব্যাংক হিসাব এদিকে টাকা যেহেতু ব্যাংকের ঘরে বসছে বিবরণের ঘরে নগদান হিসাব নিয়ম হয়েছে যে সেইটা। আচ্ছা এখন গেল তারপর ২৫ তারিখ আবিদের নিকট বিক্রয় ১০,০০০ টাকা আবিদের নিকট ১০,০০০ টাকার পণ্য বিক্রি করছি সেটা বকেয়া সেটা আসবে না। জীবন বিমার প্রিমিয়াম প্রদান ৭,০০০ টাকা সেটা আসবে প্রদান টাকা চলে গেছে ক্রেডিট ফাঁসে হবে ক্রেডিট ফাঁস ৩১ তারিখ ক্রেডিট ফাঁস ৩১ তারিখ কি বাবদ চলে গেছে উত্তোলন বাবদ চলে গেছে। আমি আবারও বলছি এই গোটে উত্তোলন বাবদ চলে গেছে উত্তোলন দিলাম নগদে না ব্যাংকে কিছুই বোঝা যাচ্ছে না কিছুই বোঝা না গেছে নগদের ঘরে ৭,০০০ দিছে। এবার দেখি হিসাব করি ডেবিট ফাঁসে মোট টাকা ৩০,০০০ এদিকেও বসাই দিয়েছি ৩৬,০০০ তাহলে আর মিলানোর জন্য লাগতেছে যে ৭ ৫ ১২ আরও লাগতেছে যে ২৪ সেই ২৪টা হয়েছে ব্যালেন্স সিডি যে ব্যালেন্স সিডি ২৪,০০০। আবার ব্যাংকের সময় ক্রেডিট পাশে টাকা বেড়ে গেছে ক্রেডিট পাশে ২০ ২৬,০০০ ডেবিটে আছে শুধুমাত্র ৮,০০০ ব্যাংকে তাহলে ক্রেডিট ব্যাংকে ২৬ ডেবিট ব্যাংকে ৮ এদিকে আরও লাগতে আছে ৮,০০০ সেটা হয়েছে ব্যালেন্স সিডি ৮,০০০ বসাই এখন যোগফল ২৬ এদিকেও যোগফল ২৬ এই ব্যালেন্স সিডি ব্যাংকের ব্যালেন্স সিডি যোগফলের নিচে ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি হয়েছে
নগদের ব্যালেন্স সিডি 24,000, ডেবিট পাশে নগদে ব্যালেন্স সিডি হয়েছে। থ্যাংক ইউ।